আমার গল্পে তুমি খাদিজা আরুষি পর্ব ৭। এয়ারপোর্টে বসে আছে প্রলয়। কিছুক্ষণ পর ইমিগ্রেশন পার করার জন্য ঘোষণা করা হবে, আর সে তার ইন্দ্রবতীকে ছেড়ে অনেক দূরে পাড়ি জমাবে। তার অসম্পূর্ণ গল্পটাকে আর পূর্ণতা প্রদান করতে চায় না সে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিস্টার প্রলয়। ইন্সপেক্টরের কথায় ঘোর কাটে প্রলয়ের। কিছুটা ইতস্তত করে বলে, স্যার, আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। না মিস্টার প্রলয়, আমরা ঠিক মানুষকেই ধরেছি। আমার নাম কে কেস করেছে? ফেমাস সিঙ্গার ইন্দ্রবতী চৌধুরী আপনার নামে কেস করেছে মিস্টার প্রলয়। ইন্দ্র তো এখনও দাঁড়িয়ে থাকবেন নাকি যাবেন? চলুন। থানায় পায়ের উপর পা তুলে বসে আছে ইন্দ্র। চেহারায় রাগ স্পষ্ট, তবুও কত শান্ত সে। ইন্দ্রবতী রাগলে একদম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অথচ আজ কতটা নিশ্চুপ সে। এ যেন এক নতুন ইন্দ্রবতীকে দেখছে প্রলয়। অধৈর্য হয়ে প্রলয় প্রশ্ন করল, ইন্দ্র, তুমি আমার নামে কেস করেছো কেন? চুক্তি অনুযায়ী তুমি 1 মাসের নোটিশ দেয়া ছাড়া কাজ ছাড়তে পারবে না, কিন্তু তুমি আমাকে না বলেই চলে যাচ্ছ। আমার যে ক্ষতি হলো তার খেসারত কে দেবে? চুক্তিপত্র তো তুমি পড়োনি, তাই জানো না, কিন্তু নিয়ম তো নিয়মই। তুমি মানলেও সেটা ঠিক, না মানলেও। ইন্দ্র তখন থেকে ইন্দ্রর ফোন বাজছে, কিন্তু সে তো প্রলয়ের সঙ্গে কথা বলায় ব্যস্ত। হঠাৎ ফোনের দিকে নজর যাওয়ায় অবাক হয়ে বলল, ভাইয়ের এতগুলো মিস কল? বাবারও। 1 মিনিট প্রলয়, তোমার সঙ্গে পরে কথা বলছি। ফোনটা তুলতে হবে। হ্যালো বাবা, ফোন দিয়েছিলে? কি তানি? হ্যাঁ, ও আমার সঙ্গেই আছে, আমরা এক্ষুনি আসছি। ফোনটা কেটেই ব্যস্ত হয়ে ইন্দ্র বলল, প্রলয়, হাসপাতালে চলো। হাসপাতালে? কার কি হয়েছে? কাঁপা কাঁপা গলায় ইন্দ্র বলল, তানি হাসপাতালে। কেঁদো না ইন্দ্র, কিছু হবে না তানিয়ার। হাসপাতালে চলো। হাসপাতালে অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে ইরফান, সঙ্গে রায়হান সাহেব ও মনিরা বেগমও আছে। ইন্দ্র দৌড়ে ইরফানের কাছে গেল। ভাইয়া, তানি কি করে হলো এসব? তুই কোথায় ছিলি ইন্দ্র? ভাইয়া, তানি, উত্তর দে ইন্দ্র। ধমকে উঠল ইরফান। ইন্দুর বাহুল ঝাঁকিয়ে তদন্তের মতো প্রশ্ন করছে তাকে। ইরফান আগে কখনো ইন্দুর উপর রাগ করেনি, কিন্তু আজ ইন্দ্র ইরফানের এর চেহারা দেখে কেঁপে উঠল। আমি কি ইন্দ্র? প্রলয় দেশ ছেড়ে চলে যাচ্ছিল, আমি ওকে আটকাতে গেছিলাম। প্রলয় চলে যাচ্ছিল মানে প্রলয় কাউকে কিছু না বলে দেশ ছেড়ে চলে যাচ্ছিল। ইন্দ্রকে ছেড়ে প্রলয়ের কাছে গেল ইরফান। ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল প্রলয়ের গালে। তারপর প্রলয়ের শার্টের কলার ঝাঁকিয়ে চিৎকার করে বলল, তোর জন্য সব হয়েছে, একমাত্র তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। না তোর মনে ইন্দ্রর জন্য অনুভূতি হতো, আর না তুই ইন্দ্রকে তীর্থের সঙ্গে দেখে হিংসায় জ্বলে দেশ ছাড়ার পরিকল্পনা করতি। তুই না গেলে তোর পেছন পেছন ইন্দ্র যেত না, আর ইন্দ্র না গেলে তানিয়াকেও ছুটতে হতো না। ইফু মরে গেছে তোর ইফু। এই নামে আর কখনো আমাকে ডাকবি না। ইরফান নাম আমার। আমি সারা জীবন চেয়েছি ইন্দুর বিয়ে তোর সঙ্গে হোক, কিন্তু তুই তো অশুভ, স্বার্থপর। তোর কাছে তোর ভালোবাসাই সব, আমরা কেউ কিচ্ছু না। তুই তানিয়ার ভাই হওয়ার যোগ্য নস। আজ আমি বলছি, আমি চাই না তোর অশুভর ছায়া আমার বোনের ওপর পড়ুক। ইন্দুর বিয়ে তীর্থের সঙ্গে হবে। অপারেশন থিয়েটারে বাতি নিভে গেল। ভেতর থেকে ডাক্তার বেরিয়ে এলেন। সবাই দৌড়ে ডাক্তারের কাছে গেল। রায়হান সাহেব ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, ডাক্তার কেমন আছে? বৌমা, কাম ডাউন, সি ইজ আউট অফ ডেঞ্জার নাও। বাট থেমে গেলেন কেন ডাক্তার? বলুন না তানি, আর বাচ্চাটা ঠিক আছে কিনা? সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। সিঁড়ি থেকে পা পড়ার কারণে অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছিল, তাই বেঁচেও বাঁচাতে পারিনি বাচ্চাটাকে। আর খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে উনি হয়তো আর কখনো মা হতে পারবেন না, তবে বিধাতার উপর ভরসা রাখুন। মিরাক্কেল তো ভেরি ডেলি সরি।
ডাক্তার চলে গেলেন। ধপাস করে মেঝেতে বসে পড়লো ইরফান। ইন্দু গিয়ে পাশে বসলো, ইরফানের কাঁধে হাত রাখলো। তার ভাইকে যে তার বা থেকে ভালো কেউ বোঝে না। শান্ত স্বরে বলল, ভাই, এই ভাই, কথা বল না। ও ভাই, ভাই। ইন্দুর কাঁধে মাথা রেখে ইরফান বলল, ইন্দু, আমি তানিয়াকে কি বলবো? কি করে ওর সামনে যাব? বল না। কি করে ওকে বলবো যে ওর বাচ্চাটা? ইন্দুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ইরফান। যত রাগই করুক, বোনটাই যে তার বিপদের সঙ্গী। নার্স এসে যে কোনো একজনকে তানিয়ার সঙ্গে দেখা করার অনুমতি দিল। সবাই তানিয়ার সঙ্গে দেখা করতে চাইছে। তবে চোখ মুছে ইরফান ভেতরে গেল। ভেতরে গিয়ে তানিয়ার দিকে চোখ পড়তেই চোখে জল চলে এলো ইরফানের। তার বউটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে, যেন প্রাণ নেই। সত্যটা জানার পর তানিয়াকে কী করে সামলাবে সেটা ভেবে এখনই ভয় পাচ্ছে ইরফান। বিয়ের পর মেয়েটা কখনো তার কাছে কিছু চায়নি। একদিন শুধু বলেছিল, আমার না বাড়িতে একা ভালো লাগে না, একটা বাবু হলে কেমন হয়। এই বাবুটাকে নিয়ে অনেক স্বপ্ন বুনছিল মেয়েটা। ফোঁটা জল গড়িয়ে পড়ল ইরফানের চোখ দিয়ে। তানিয়ার কপালে একটা গভীর চুমু দিয়ে বের হয়ে গেল ইরফান। সে যে আর সহ্য করতে পারছে না। প্রলয় একটা কোণার চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে। তার চোখের জল যেন থামছেই না। আজ সে তার কাছের বন্ধুকে হারালো। সে তো এটা চায়নি। তানিয়া তো রক্তের সম্পর্কে না হয়েও তার বোনের এত বড় ক্ষতি তার জন্য হয়েছে। ইন্দুর চোখে সবটাই পড়ল। প্রলয়ের সামনে গিয়ে দাঁড়ালো ইন্দু। অমনি ইন্দুর কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল প্রলয়। কেঁপে উঠল ইন্দু। এই প্রথম সে পরিবারের বাহিরে কোনো ছেলে মানুষের চোখে জল দেখেছে, তাও প্রলয়ের মতো কঠিন ব্যক্তিত্বের ছেলে। প্রলয়কে সরালো না ইন্দু, বরং মাথায় হাত বুলিয়ে দিল। এই মানুষটাকে বোঝা দায় কখনো কত শক্ত, আবার কখনো তুলার মতো নরম। জীবনে এমন একজন শুভাকাঙ্ক্ষী পেয়ে ইন্দু ধন্য হলো। প্রলয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ইন্দু বলল, প্রলয়, তুমি তো ভাইকে চিনো, তাহলে কেন কষ্ট পাচ্ছ বলো? তানিয়ার ক্ষতি হবে জানলে আমি কখনো যেতাম না ইন্দুবতী। আমি তো জানি প্রলয়, তুমি জেনে বুঝে কারো ক্ষতি করতে পারো না। তানিয়ার তো নাই। ইরফানকে হঠাৎ হাসপাতালের অ্যাক্সিটের দিকে এগিয়ে যেতে দেখে ইন্দু চেঁচিয়ে ডাকলো, ভাই, কোথায় যাচ্ছিস? ইন্দুর গলার স্বরে শুনে অ্যাক্সিটের এদিকে তাকায় প্রলয়। যাবার জন্য ব্যস্ত হয়ে বলে, আমি যাচ্ছি, তুমি এখানে থাকো ইন্দু। না, আমিও সঙ্গে যাব। আচ্ছা চলো। পুরো ঘর অগোছালো, সব এখানে সেখানে ছড়িয়ে আছে। একটা কোনায় বাচ্চাদের খেলনা আর জামা কাপড় নিয়ে বসে আছে তানিয়া। সবটা জানার পর কাউকে সহ্য হচ্ছে না তার। মরে যেতে ইচ্ছে করছে। তার থেকেও বেশি কষ্ট হচ্ছে ইরফানের জন্য, কারণ তার জন্য ইরফান কখনো বাবা হতে পারবে না। ইরফান সেদিন হাসপাতাল থেকে বেরিয়ে নিজের বাড়ি গিয়েছিল। তানিয়ার কষ্ট মেনে নিতে পারে না সে, কোনোভাবেই না। বাচ্চার জন্য শখ করে তানিয়া অনেক কিছু কিনেছিল। সবটা হাতে নিয়ে বাচ্চাদের মতো কেঁদেছিল সে। তখন প্রলয় কাছে গিয়ে কাঁধে হাত দেয়, জোর করে জড়িয়ে ধরে ইরফানকে। ইরফান বরাবরই চাপা স্বভাবের, কিন্তু সেদিন প্রলয়ের জন্য ইরফান নিজেকে সামলাতে পেরেছিল। কেন হলো আমার তানিয়ার সঙ্গে এমন? কেন? আমি তো কোনো দোষ করিনি। আর তানিয়া, ও তো কখনো কারো খারাপ চায়নি। তবে কেন? ইফু, কাঁদিস না। তুই কাঁদলে তানিয়াকে কে সামলাবে? কিরে বল, ওঠ, নিজের চোখ মুছে নে। তোকে শক্ত হতে হবে, তোকে নিজেকে সামলাতে হবে। নিজের জন্য নয়, তোর ভালোবাসার জন্য, তানিয়ার জন্য। প্রলয়কে জড়িয়ে ধরে ইরফান। মানুষ বরাবরই আপন মানুষের সঙ্গে রাগ করে। ইরফানও তাই। দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছিল ইন্দু। নিজের ভাইকে সামলে উঠতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ইন্দু। তবে সমস্যা হলো তানিয়াকে নিয়ে। সবটা জানার পর মূর্তির মতো স্থির হয়ে গেল সে। কারোর সঙ্গে কোনো কথা বলেনি, চোখ দিয়ে নিঃশব্দে কেবল জল ফেলেছে। হাসপাতাল থেকে তানিয়াকে নিয়ে বাড়ি ফেরার পর মনিরা তাচ্ছিল্য সুরে বলেন, ওকে এত আদিক্ষেতা করে বাড়ি ফিরিয়ে আনার কি আছে শুনি? মনিরার কথায় বিস্মিত সুরে রায়হান সাহেব বলেন, কি বলছো কি গিন্নি? ঠিকই বলেছি। কে বলেছিল নাচতে নাচতে এই অবস্থায় অনুষ্ঠানে যেতে? মনিরা, মা, তুমি
থাম তো ইরফান, আমার একমাত্র ছেলে তুই। এই বাজা মেয়ের জন্য কি সারা জীবন বাবার ডাক না শুনে থাকবি নাকি? মা, আমি ঠিক করেছি আমি তোর বাবা আবার বিয়ে দেব। মনিরা বেগমের ব্যবহারে নিজেকে আর সামলাতে পারেনি তানিয়া, ছুটে ঘরে চলে গেল। তারপর আর ইরফানকে কখনো বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হতে দেবে না সে। চলে যাবে এ বাড়ি থেকে, সবার থেকে দূরে, তার ইরফানের থেকে দূরে। ইন্দ্র অনেকবার ডাকার পর তানিয়া দরজা খুলল, তবে কিছু বলল না। তানিয়ার দু চোখ যেন কত কথা বলে যাচ্ছে। সবার চেষ্টায় এক সপ্তাহের মাথায় তানিয়া কিছুটা স্বাভাবিক হলো। তবে এই এক সপ্তাহে অনেক কিছু বদলেছে। মনিরা বেগম এখন আর তানিয়াকে ভালোবাসেন না, বরং প্রতি পদে পদে কথা শুনেন তার ছেলের জীবন নাকি তানিয়ার জন্য নষ্ট হচ্ছে। তানিয়ার এতদিনের ভালোবাসার সংসার যেন নিমিষেই পর হয়ে গেল। তানিয়া, এই তানিয়া। মনিরার ডাকে এগিয়ে এসে তানিয়া বলেন, বলুন মা, কি করো কি সারাদিন ঘরের ভেতর শুনি? কাজকর্ম করলে কি হাতে ফসকা পড়বে? কি কাজ করতে হবে বলুন না, আমি করে দেব। আজকে তীর্থের চাচাতো ভাই ভাবি আসবে, আজই বিয়ে পাকা করে যাবে, তো সেজন্য সব ঠিকঠাক করতে হবে নাকি? আমার ছেলের জীবন তো নষ্ট করেছো, এবার মেয়েটার বিয়ের তোড়জোড় তো অন্তত করো। হয়ে যাবে মা, যত সব ঢং। ন্যাকা ন্যাকা মুখ করে থেকো না তো। মুচকি হাসে তানিয়া, দু ফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ল তার চোখ দিয়ে। এই মনিরা বেগম একদিন তাকে মাথায় করে রাখতো, বৌমা বৌমা করতো সারাদিন, আর এখন সে যেন তার চোখের জল মুছে কাজে মন দিল তানিয়া। আর যাই হোক, ইন্দুর বিয়েতে তার জন্য কোনো সমস্যা হতে দিবে না সে। সেদিনের পর অনেক কিছুই বদলেছে। প্রলয় জানিয়ে দিয়েছে সে আর ইন্দোর কাজটা করবে না, তাই আজকাল বাড়িতে খুব কম আসা যাওয়া হয় তার। তবে আজ আসবে, মনিরা বেগম ডেকেছেন বলে আসবে। তবে আরও একটা কারণে প্রলয় আসবে, নিজের ভালোবাসার মানুষের দূরে চলে যাবার দৃশ্যটা দেখতে। সন্ধ্যা ঘনিয়ে এলো। ইন্দু একটা বাসন্তী রঙের জামদানি পরেছে, দেখে মনে হচ্ছে সদ্য ফুটন্ত গাঁদা ফুল। অল্প সাজেও কি অপরূপ লাগে মেয়েটাকে। অনেক ভিড়ের মধ্যে থাকলেও প্রথম দৃষ্টি যার উপর পড়ে ঠিক তেমন সুন্দর। ইন্দুকে এগিয়ে আসতে দেখে মনিরা দাম্ভিক স্বরে বলল, ইন্দু মা, এসো পাশে বসো। তোমার মা হয়ে আমার আজ নিজেকে গর্বিত মনে হচ্ছে। কি সুন্দর মেয়ে আমার। ইন্দু বসার পর তীর্থর দিকে তাকিয়ে সৌজন্য হাসি হাসে মনিরা। তারপর বলে, তীর্থ বাবা, ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। জি অবশ্যই, এই হচ্ছে আমার চাচাতো বোন তন্ময় আর তার স্ত্রী দিয়া। ভাইয়া ভাবি এনারা ইন্দুর বাবা মা। এই যে ইরফান ভাইয়া আর তানি। তানিয়াকে কোথাও না দেখে তীর্থ জিজ্ঞেস করে, তানি কোথায় ভাইয়া? তানিয়ার শরীরটা ভালো নেই, তাই বিশ্রাম করছে। এখন তো আসা যাওয়া লেগেই থাকবে, তাই আজ আর ডাকছি না। আচ্ছা। ইরফান মিথ্যে বলল। তানিয়া আসতে চায়নি তা নয়, বরং তাকে আসতে মানা করা হয়েছে। মনিরা বেগম মানা করেছেন। নিজের মায়ের দোষ ঢাকতেই মিথ্যে কথা বলল ইরফান। আরে প্রলয়, তুমি দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো ভাইয়া। এ হলো প্রলয়, ইন্দুর সেক্রেটারি। তীর্থের কথায় কিছুটা রাগী স্বরে ইন্দ্র বলল, না, প্রলয় আমার সেক্রেটারি নয়, ও আমার বন্ধু, খুব কাছের বন্ধু। আচ্ছা, সে যাই হোক। আন্টি, এ হচ্ছে নিশিতা, আমার বন্ধু। নিশিতা মা, আমার কাছে এসো, বসো তো। কি মিষ্টি মেয়ে। মা, তুমি কিন্তু মাঝে মাঝে আমার কাছে আসবে কেমন? জি আন্টি। ইন্দুর খুব রাগ হচ্ছে, এই মেয়েটাকে নিয়ে এত ঢং করার কি আছে কে জানে। সবটা ভালোই ভালোই মিটে গেল। পরের মাসের প্রথম শুক্রবার বিয়ে। আজকাল নিশিতাকে খুব বেশি ইন্দুদের বাড়িতে দেখা যায়। তীর্থ ইন্দুর আন্টি বললে অনুষ্ঠানে ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। নমনীরা বেগম তীর্থ আর ইন্দুর বিয়ের দিন ইরফান আর নিশিতার বিয়ে দিবেন বলে ঘোষণা করলেন। ইরফান মনিরা বেগমকে থামাতে যখন বলেন, মা তুমি, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার মা। তানিয়ার কি হবে? কি বলছো তুমি এসব? কেন করছো এমন? তুই নিশিমাকে বিয়ে করবি কিনা বল না। তুই যদি নিশিমাকে বিয়ে না করিস তাহলে আমার মরামুখ দেখবি। মা,
রাগে গজগজ করতে করতে ইরফান নিজের রুমে গিয়ে দেখে তানিয়া ব্যাগ গোছাচ্ছে। সব মিলিয়ে ইরফানের রাগ সপ্তম আসমানে সরে বসেছে। তানিয়ার কাছে গিয়ে পিছন থেকে হাত মচকে ধরল ইরফান। তানিয়া ব্যথায় কুঁচিয়ে উঠল, তবে তার আওয়াজ যেন ইরফানের কান অবধি পৌঁছালো না, বরং আরও জোরে চেপে ধরল সে তানিয়ার হাত। রাগে গটগট করতে করতে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? কেন করছো তোমরা আমার সাথে এমন? কেন? তানিয়াকে ছেড়ে দিয়ে আয়নার সজোরে ঘুষি দিল ইরফান। আয়না ভেঙে পুরো ঘরে কাঁচ ছড়িয়ে আছে। ইরফানের হাত কেটে গেছে। তানিয়া ধরতে গেলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইরফান। তারপর কাঁচের উপর দিয়ে হনহনিয়ে হেঁটে চলে যায়। ধাক্কা খেয়ে বেসামালভাবে পড়ে গিয়েছে। সেদিকে তার খেয়াল নেই। ইরফানকে আটকাতে হবে। এভাবে চলতে থাকলে তো ইরফান মরে যাবে। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো ইরফান। বেডের পাশের চেয়ারে বসে তার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে তানিয়া। মাথার কেটে রক্ত শুকিয়ে আছে, অথচ দিব্যি বসে আছে মেয়েটা। কি করে পারবে ইরফান এই মেয়েটার যত্ন ছাড়া সারা জীবন কাটাতে? ইরফানের নড়াচড়ায় তানিয়া জেগে গেল। মুচকি হেসে বলল, কেমন লাগছে এখন? ভালো। তুমি আমায় বড্ড জ্বালাও বুঝলে। তবে এবারই শেষ। এখন থেকে নিশিতাকে জ্বালাবে, জ্বালিয়ে জ্বালিয়ে খাঁটি স্বর্ণ বানাবে। জানো তো, যে স্বর্ণ যত বেশি পড়ে সে তো খাঁটি হয়। তানিয়ার নির্বিকার মুখের দিকে তাকিয়ে ইরফান দীর্ঘশ্বাস ফেলে তারপর বলে, আমি বিয়ে করব না তানিয়া। তুমি বিয়ে করবে? আমার কথা শেষ হয়নি বলি। বলো, তুমি নিশিতাকে বিয়ে করবে? যদি এ জীবনে একটা দিনের জন্য আমায় ভালোবেসে থাকো, তবে তুমি এ বিয়েটা নিশ্চয়ই করবে। কথাটা বলে উঠে বেরিয়ে গেল তানিয়া। এখানে আর এক মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব নয়। সে যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তানিয়া যখন বের হলো তখন ইন্দোর সামনে পড়লো। পাশ কেটে চলে যেতে নিলে তানিয়ার হাতটা টেনে ধরল ইন্দো। শান্ত স্বরে বলল, তুই কি সত্যি পারবি ভাইকে ছাড়া থাকতে? কান্নাটাকে চোখ দিয়ে বেয়ে পড়তে দেয় না তানিয়া। মৃদুস্বরে বলে, পারতে হবে। ইরফানের সুখের জন্য আমাকে পারতে হবে। তোর কি মনে হয় ভাই তোকে ছাড়া সুখী হবে? জানি না, কিচ্ছু জানি না আমি। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল তানিয়া। ইন্দু তাকে টেনে তুলল। ইন্দুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে সে। দূর থেকে পর্দার ফাঁক দিয়ে সবটাই দেখলো ইরফান। দুদিন হাসপাতালে থাকতে হলো ইরফানের। এই দুদিনে তানিয়া সবসময়ই আশেপাশে ছিল, তবে ইরফান জেগে থাকলে তার সামনে আসতো না। বাড়ি ফেরার দিন না চাইতেও তানিয়া ইরফানের সামনে পড়ে গেল। ইরফান ইন্দুর দিকে তাকিয়ে বলল, ইন্দু তুই যা, তানিয়ার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা আমি গেলাম, তোরা আয়। ইন্দু বেরিয়ে যেতে ইরফান কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলল, আমি বিয়েতে রাজি তানিয়া। তানিয়ার এই মুহূর্তে মরে যেতে মন চাইছে। মনে হচ্ছে তার কলিজাটাকে কেউ ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। মাথাটা ঘুরে গেল তার। ইরফান পরম যত্নে তাকে বুকে আগলে রাখল। খুব দ্রুত নিজেকে সামলে নিল তানিয়া। তারপর বলল, তাহলে আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব। আমি বিয়ে করব, তবে তার আগে আমরা কিছু শর্ত আছে। তুমি যদি সেগুলো মানো তবেই বিয়েটা হবে। ছলছল চোখে ইরফানের দিকে তাকায় তানিয়া। শান্ত স্বরে জিজ্ঞেস করে, কী শর্ত? তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না? কখনোই না। আমার বিয়ের পরও না। কারণ আমি তোমাকে ডিভোর্স দিব না। তুমি নিজে আমার বিয়ের সব কাজ করবে। হলুদ থেকে ফুলশয্যা সবটা হবে তোমার তদারকিতে। ফুলশয্যার খাটটা আমাদের ফুলশয্যার খাটের মতোই সাজাবে। কিন্তু সব হয়ে যাবে, তাহলে বিয়েটাও হবে। চলো তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। ইরফান বেরিয়ে যেতেই তানিয়ার চোখের কোণ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। আনমনে বলল, তুমি যদি আমাকে কাঁদিয়ে এত শান্তি পাও, তবে তাই হোক। আমি কাঁদব, সারা জীবন কাঁদব। তুমি আমার চোখের জলে সাঁতার কেটে সুখের রাজ্যে যেতে চাইবে, আর আমি সেই সুযোগটা তোমায় দিব না। এর মধ্যে ঘটল এক দুর্ঘটনা। প্রলয়ের মা হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন। হয়তো বিধাতা চায়নি তিনি প্রলয়কে নিজ চোখে ভেঙে গুঁড়িয়ে যেতে দেখুক। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। বউ সাজে ইন্দুকে কোনো
অসমশির চেয়ে কম লাগছে না। সিঁদুর লাল বেনারসি, গা ভর্তি গয়না, খোঁপায় তাজা রক্ত গোলাপি, যেন এক পরিপূর্ণ নারী মূর্তি। পৃথিবীর সবচেয়ে সুন্দর কনে বোধহয় প্রলয়ের ইন্দুবতী। তাই তো প্রলয়ের চোখ সরছে না সেদিক থেকে। প্রলয় রুমে ঢোকার পর ইন্দু সবাইকে চলে যেতে বলল। সবাই যাবার পর ইন্দু প্রলয়ের সামনে দাঁড়ালো। ঘুরে ঘুরে নিজের সবটা সাজ প্রলয়কে দেখিয়ে বলল, কেমন লাগছে তোমার ইন্দুবতীকে? কি গো বলো না। তোমার ইন্দুবতী শব্দটা এখনো কানে বাজছে প্রলয়ের। এই শব্দটাকে বয়ে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে সে। মুচকি হেসে বলল, তোমার রূপের প্রশংসা করে আমি তোমার রূপের অবমাননা করতে চাই না ইন্দুবতী। তুমি তো অপরূপা, যার রূপের কোনো শেষ নেই। বসো তো তাহলে। সত্যি চলো যাচ্ছ? থেকে কি হবে? কোথায় যাবে? জানি না। আন্টির কথা মনে পড়ছে খুব। মা তো মনে পড়াটাই স্বাভাবিক। প্রলয়ের চোখের জল চিকচিক করছে। চোখের জল লুকানোর ব্যর্থ চেষ্টা করলো সে। ইন্দু মুচকি হেসে জিজ্ঞেস করলো, কবে যাবে? আজই। আমার বিয়েতে থাকবে না? না, নিজেকে আর ভাঙবো না। এরপর কি করবে ভাবছো? জানি না, তবে যা করব নিজের জন্য করব। ঠিকানা দেবে না? কিছু তো ফেলে যাচ্ছি না, তবে কেন ঠিকানা দিয়ে পিছুটা বাড়াবো? বলতে পারো। একটা অনুরোধ করব, রাখবে? তোমার কোনো অনুরোধটা রাখিনি বলতে পারো। আমাকে নিয়ে একটা গল্প লিখবে? চেষ্টা করব। আসছি। প্রলয় চলে যাচ্ছে। ইন্দুর দৃষ্টি তার যাবার পথে স্থির। হাত উল্টে চোখের জল মুছল প্রলয়। অস্পষ্ট স্বরে বলল, তোমায় নিয়ে একটা গল্প লিখতে বলছো ইন্দুবতী? এই প্রলয় তো তোমাকে নিয়ে লিখতে গিয়ে কত ডায়েরি শেষ করেছে তার হিসাব নেই। তোমায় নিয়ে গল্প নয়, উপন্যাস লেখা যায়। তুমি আমার সে অসমাপ্ত উপন্যাসের নায়িকা, যা কখনো শেষ হবার নয়। যাবার পথে তানিয়ার সঙ্গে দেখা করে গেল প্রলয়। তানিয়ার মাথায় হাত রেখে অপরাধীর স্বরে বলল, আমাকে ক্ষমা কর তানিয়া। তোমার কোনো দোষ নেই ভাই, সব দোষ আমার ভাগ্যের। আমি তো আটকে গেছি, তবে তুমি মুক্তি পেয়েছো, তাই বলছি এবার নিজের জন্য বাঁচো ভাই। আর কষ্ট পেও না, নিজের খেয়াল রাখিস। আসছি, সাবধানে যেও। ইরফানের বিয়ের শেরওয়ানি হাতে তানিয়ে দাঁড়িয়ে আছে। নিজের ভালোবাসার মানুষকে নিজ হাতে বিয়ের জন্য তৈরি করার মতো গুরুতর শাস্তি তার কপালে আছে। জানলে কোনো কালেই সে ভালোবাসত না, ভালোবাসার সংস্পর্শে যেত না। কি আর করার, সবই নিয়তির খেল। তানিয়াকে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান তাড়া দিয়ে বলল, কি হলো? পরিয়ে দাও। আমি পারবো না। কেন পারবে না? আমাকে বিয়ে করতে বলবে আর বিয়ের জন্য তৈরি করে দিতে পারবে না? কাঁদতে কাঁদতে বেজোতে বসে পড়ল তানিয়া। নিজেকে খুব অসহায় লাগছে তার। হাজার চেষ্টা করেও ইরফানের সামনে নিজেকে আটকাতে পারল না সে। ভেঙে গুঁড়িয়ে পড়ল। কাঁদতে কাঁদতেই বলল, আমাকে মেরে ফেলো ইরফান, আমি বাঁচতে চাই না। আমি পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি মনে হয় আমি পারবো আমার বউকে ছেড়ে বাঁচতে? তোমার জন্যই তোমাকে কষ্ট পেতে হচ্ছে। সবসময় গুরুজনের সব কথাকে মেনে নেওয়া ঠিক নয় প্রিয়। সেটা বুঝলে আমি যে অনেক দেরি করে ফেলেছি ইরফান। পরম যত্নে দুবাহু ধরে কান্নারত তানিয়াকে দাঁড় করায় ইরফান। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে